আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন এনটিভি ইউরোপ স্কাই 780 এবং আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড এর ফেসবুক পেজ থেকে, আরও দেখতে পাবেন ইউটিউবের এনটিভি ইউরোপ ফেসবুক পেজ থেকে। আমরা প্রতিবারের মতোই বেশ কিছু লিগ্যাল আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই অনুষ্ঠানের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে, স্টুডিও নাম্বার, সেই নাম্বারটিতে, অথবা একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে, যে ফোন নাম্বারটিতে আপনারা টেক্সটের মাধ্যমে আমাদের সাথে যে কোনো প্রশ্ন রাখতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও নিচে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, যাতে আপনারা যোগাযোগ করতে পারবেন অনুষ্ঠানের মধ্যে অথবা অনুষ্ঠানের বাইরে। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম চেষ্টা করবে আপনাদের প্রশ্ন, মতামত এর উত্তর দিতে। প্রতিবারের মতোই আমাদের এই অনুষ্ঠানে দুজন অতিথি উপস্থিত থাকেন। আমাদের আজকে অনুষ্ঠানে আমরা একজন নতুন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আপনাদের অত্যন্ত সুপরিচিত আমাদের কমিউনিটি ব্যক্তিত্ব, যার এই কমিউনিটিতে বেশ নতুন পরিচিতি আছে। তিনি আর কেউ নন, আমাদের সাব্বির আহমেদ ভাই। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এবং আরো উপস্থিত আছেন আপনাদের প্রতিবারের যিনি থাকেন এবং আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে থাকেন, তিনি হচ্ছেন ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আকবর, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে আবার ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ। আমরা এই ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটি আমরা সাধারণত ফ্যামিলি ল এর আপডেট এবং ফ্যামিলি ল এর প্রসিডিউরগুলো নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু বিগত অনেকগুলো প্রোগ্রাম আমাদের ইমিগ্রেশন আপডেট নিয়ে আমরা করেছি। আজকেও এর ব্যতিক্রম হবে না। আমরা বেশ কিছু ইমিগ্রেশন আপডেট এবং ইমিগ্রেশনে আপনাদের যে সচরাচর যে কোয়েরিজগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে আমরা যে টপিকসটি রেখেছি সেটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে প্রশ্নটি আসে ফিজ ওয়েভার নিয়ে। ফিজ ওয়েভার আপনারা হোম অফিস অ্যাপ্লিকেশন করতে গেলে কিভাবে পেতে পারেন এবং কি করণীয় এবং কোন কোন ক্ষেত্রে এর ব্যক্তিগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যথারীতি প্রথমেই চলে যাচ্ছে আপনাদের অতি প্রিয় আমাদের সাব্বির ভাই। সাব্বির ভাই, আপনার কাছে আসতে চাচ্ছি যে ফিজ ওয়েভার করার ক্ষেত্রে এর ব্যক্তিটা নিয়ে যদি আপনি বলেন যে কোন কোন ক্ষেত্রে ফিজ ওয়েভার দিয়ে অ্যাপ্লিকেশনগুলো করতে হয় এবং এর মানে লাগবে কি, যে কোয়ালিফাই হওয়ার জন্য আসলে কি কি লাগবে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আসলে ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা ধরেন আপনি যদি ব্রিটিশ সিটিজেন হন এবং আপনার যদি ইনকাম থ্রেশহোল্ড কম থাকে এবং আপনি যদি চান আপনার স্পাউসকে বাহির দেশ থেকে আসে, সাধারণত আমাদের এখানে যারা দেখছেন সবাই বাংলাদেশি, বাংলাদেশ থেকে যদি আপনার স্পাউসকে আনতে চান এবং আপনার ইনকাম কম থাকে, ডিসেবিলিটি অ্যালাউন্স পান, আপনি ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, ইনকাম নাই, সেভিংস নাই আপনার খুব বেশি একটা, তখন আপনি কিন্তু ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারেন। এটার ক্ষেত্রে যেটা হবে যে আপনার অ্যাপ্লিকেশন ফিটা এবং আইএইচএস পেমেন্টটা কমপ্লিটলি আপনার মৌকুফ হয়ে যাবে। সাধারণত যদি আপনার সমস্ত ডকুমেন্টেশন প্রোভাইড করা হয়, 6 মান্থস অ্যাটলিস্ট 1 ইয়ার ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করলে তারা আপনাকে এই অ্যাপ্লিকেশন ফি থেকে আপনাকে মৌকুফ করে দেন। দ্যাট মিনস আপনাকে আর এই পেমেন্ট আর করতে হয় না। তারপরে এই তো। জি, থ্যাংক ইউ। দর্শক আপনারা খেয়াল করে থাকবেন, আমাদের সাব্বির ভাই সুন্দর করে যে কথাটি বলেছে, আমাদের কমিউনিটিতে অনেকেই আমরা এই প্র্যাকটিসটা নেই যে আপনারা যখন বাহিরের দেশ থেকে আনতে চাচ্ছেন তখন আসলে এই ইউটিলাইজেশনটাকে খুব একটা কিন্তু কমিউনিটিতে হয় না। আমরা দেখি কিন্তু ইন কান্ট্রির অ্যাপ্লিকেশনস গুলোই বেশি হয়, করা হয়। জি, আমি একটু আকবর বিন সিদ্দিক আপনার কাছে আসবো। আপনি সাব্বির ভাইয়ের সাথে আপনি কোনো কিছু অ্যাড করবেন কিনা যে আউট কান্ট্রির যে প্র্যাকটিসটা হয় না, এখানে আপনি যদি কোনো কিছু অ্যাড করেন বা কোন ক্ষেত্রে কি বিষয়গুলো আসলে ফোকাস করা হয় এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হওয়ার ক্ষেত্রে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। জি, এখানে আসলে আমি একটু ব্রিফ একটু ব্রেকডাউন করার একটু চেষ্টা করি। সেটা হলো অলরেডি তো আমাদের সাব্বির ভাই ইন্ডিকেশন দিলেন এই আউটসাইড কান্ট্রিতে প্রসেসটা কি আসলে কিভাবে হয়, যদিও আমাদের কমিউনিটিতে প্র্যাকটিস নাই যদিও। সো আমরা একটু যদি ওভারঅল একটু ব্রেকডাউন করি ফিজ ওয়েভারটাকে, আমরা ইউজুয়ালি
দেখতে পাই কোন ক্ষেত্রে ফিজ ওয়েভার গুলো হয়। সেটা ধরেন আন্ডার অ্যাপেন্ডিক্স, এফএম এর আন্ডারে যখন কেউ স্পাউস ভিসা অ্যাপ্লাই করতেছে, এটা ইনসাইড কান্ট্রি হোক আউটসাইড কান্ট্রি হোক, অ্যাজ লং অ্যাজ কোয়ালিফাইং যে অ্যাফোর্ডেবিলিটি যে টেস্ট হয় ওইটা যদি মিট করে তাহলে আপনি এটা হন। হিউম্যান রাইটসের যে কোনো অ্যাপ্লিকেশন গুলাই আপনি যেমন এফএলআর আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আবার আপনি ন্যাশনালাইজেশনের আন্ডার চিলড্রেন যারা আছে আপনার, তাদের জন্য আপনি ন্যাশনালাইজেশনের ফিজ ওভার অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং রেজিস্ট্রেশনের জন্য যে বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ড রেজিস্ট্রেশন বলে থাকে। ব্রিটিশ চাইল্ড হিসেবে যদি আপনি রেজিস্ট্রেট করতে চান সেক্ষেত্রে যে আগে ফি যেটা দিতে হয়েছে, এখন ফি কত? এখন 1300 সামথিং, বাট যদি আপনি যদি কোয়ালিফাই করেন অ্যাফোর্ডেবিলিটি টেস্ট সামথিং, হ্যাঁ অ্যাফোর্ডেবিলিটি যে টেস্ট আছে যদি আপনি এটা স্যাটিসফাই করেন তাহলে আপনাকে আসলে ফিস পে করা লাগে না। তো এখানে আসলে ওই টেস্টের জন্য কিছু কোয়ালিফাইং ক্রাইটেরিয়া আছে। আর সেক্ষেত্রে আপনাকে যেটা দেখাইতে হয় যে আপনি যদি ধরেন হয়তো কাপল আছেন বা সিঙ্গেল আছেন, তাহলে এখানে নেসেসিটিটা আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনি এই ফিসটা পে করতে গিয়ে কোথাও আপনাকে কি বেসিক যে নিডস আছে সেটা কম্প্রোমাইজ করতে হয় কিনা। সে ফর এক্সাম্পল আপনার আমরা এফএলআর এই একটা অ্যাপ্লিকেশনে আইএসএসপি যেমন অ্যাপ্লিকেশন ফিজ অ্যারাউন্ড 3900 পাউন্ডের মতো। তো এখন দেখা যাচ্ছে আপনি এই ফিসটা পে করতে গেলে হয়তো আপনার হাউসের রেন্ট দিতে পারবেন না, হয়তো আপনার ডেইলি লাইফের দেখা যাচ্ছে খাওয়া দাওয়া বিভিন্ন ফুড কস্ট অন্যান্য বা ইউটিলিটি বিল দিতে পারবেন না। তার মানে তার মানে আপনার বেসিক নিডস কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, আপনি সেটা মেইনটেইন করতে পারবেন। এরকমের ওই থাকে যে ডেস্টিটিউট হওয়ার জন্য রিস্ক অফ টু বিং ডেস্টিটিউট, তাহলে তো কথাই নাই, সেক্ষেত্রে তো আপনি কোয়ালিফাই করেন। তাহলে এই ক্ষেত্রে মূলত আপনাকে আপনি কোয়ালিফাই করেন। আবার যদি আপনার ধরেন সে ফর এক্সাম্পল না আপনি ঠিক আছে আপনার নিডস কভার হয় বাট আপনার বাচ্চা আছে, এই ফিসটা পে করতে গেলে আপনার নিডস কভার হওয়ার পরে বাচ্চার যে নেসেসিটি আছে নিডসটা আছে সেটা আবার ফুলফিল করতে আপনি পারতেছেন না, তাহলেও কিন্তু আপনাকে আপনি ফিজ ওয়েভার পাবেন। এটা হচ্ছে মধ্য কথা যে আপনাকে ফিস ওয়েভার পাওয়ার জন্য বেসিক যে ক্রাইটেরিয়াগুলো। এরপরও আপনাকে যে এখন প্রশ্ন হলো তাহলে আমি কিভাবে এস্টাবলিশ করব যে আমার আসলে আমি এই বেসিক নিডসটা কভার হয় না। তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হোম অফিস যেটা দেখে থাকে মেইনলি সেটা হচ্ছে আপনার ইনকাম আর হচ্ছে আপনার এক্সপেন্ডিচার। তাহলে ইনকাম প্রশ্ন হলো তাহলে ইনকাম আমার কোনগুলো কাউন্ট হবে? ইনকাম বেসিকলি যেটা কাউন্ট করে তারা সেটা আপনার স্যালারি, যদি স্যালারি কেউ ইনকাম করেন, আর হচ্ছে আপনার পাবলিক ফান্ড যদি আপনি রিসিভ করে থাকেন, অনেকে রিসিভ করে অনেকে না। পাবলিক ফান্ড সেটা হতে পারে ইউনিভার্সাল ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আপনার অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স। আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই ক্লারিফিকেশনের জন্য যে যখন ইনকাম এবং এক্সপেন্ডিচার এই ক্যালকুলেশনটা হয় অফকোর্স তো ব্যাংক স্টেটমেন্টটাকে রিফ্লেক্ট এক্স্যাক্টলি, এবং সেক্ষেত্রে 100 পাউন্ডসের উপর যদি থাকে হ্যাঁ যে এখানে বিষয়টা 100 আপনাকে ব্যাখ্যা দিতে রাইট, এটা কোথা থেকে আসলো এবং কোথায় গেল। সেখানে বলতে চাই যে 6 মান্থের রিকোয়ারমেন্ট আপনাকে ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, সেটা হচ্ছে ডেট অফ অ্যাপ্লিকেশন থেকে 6 মান্থ ব্যাক আপনি দেখাবেন। এখানে ইউজুয়ালি যেটা করে থাকে হোম অফিস ইন প্র্যাকটিস সেটা হচ্ছে 250 পাউন্ডের অ্যাবভ, 250 অর অ্যাবভ এর একটা এক্সপ্লেনেশন দিতে হবে। কিন্তু আমরা ইন প্র্যাকটিস কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হোম অফিস 100 অর অ্যাবভ যদি আপনার ট্রানজাকশন হয় সেটার প্রত্যেকটা এক্সপ্লেনেশন দিতে হয়। তো যেটা বলতেছিলাম যে ইনকাম এবং এক্সপেন্ডিচারে যে আপনি ক্যালকুলেশনটা করবেন, তাহলে ইনকামের যে ব্রেকডাউনটা আসলো তাহলে আপনি যদি বেনিফিট রিসিভ করে থাকেন সেটা আপনার ইনকাম হিসেবে ক্যালকুলেট করা হবে। আপনি যদি কোনো বিজনেস থাকে সেখান থেকে যেটা প্রফিট পান সেটাও ক্যালকুলেট করা হবে, সেভিংস থাকলে সেটাও ক্যালকুলেট করা হবে। আবার আপনার এক্সপেন্ডিচারের ক্ষেত্রে যে আপনার ইউটিলিটি বিল যেটা আছে সেটাও আপনাকে কনসিডার করবে, আপনার যে ওয়াইফাই বিল আছে সেটাও কনসিডার করবে, মোবাইল বিল আছে, ট্রাভেল কস্ট আছে, রেন্ট আছে, এই ছাড়াও আপনার আনুষঙ্গিক যে খরচগুলো আছে সবগুলাই এখানে কনসিডারেশন নিয়ে আসবে। তবে এখানে খুব কেয়ারফুল থাকতে হবে। আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে আমরা এক্সপেন্ডিচার করে ফেলে, দেখা যাচ্ছে হাউস হোল্ডের অনেক নেসেসিটি আছে আমাদের, যেমন বিভিন্ন গুডস কিনলাম বা ফার্নিচারে কিনলাম, খুব এক্সপেন্সিভ ফার্নিচার কিনে বসলাম আর দেখাইলাম যে না এটা তো আমার খরচ হয়ে গেছে, আসলে এটা এক্সপেন্ডিচার হিসেবে আনলাইকলি আপনার কনসিডার করবে। বা আপনি ফ্রিকুয়েন্টলি ট্রানজাকশন, আপনি ফ্রিকুয়েন্টলি হলিডেতে যাচ্ছেন, এখন ফিজ ওয়েভারও চাচ্ছেন, ওটা তো আপনার লাক্সারি। এখানে তো আপনার বেসিক নিডস তো হলিডে না, বেসিক নিডস কভার হচ্ছে
কিনা সেটা আসলে মূলত আপনাকে স্যাটিসফাইড করতে হবে আর কি। মূলত মধ্য কথা আসলে এই বেসিক্স এই যদি ফুলফিল করা যায় তাহলে ফিজ ওয়েভার খুব সহজে পাওয়া সম্ভব। আপনাকে পজ করছি, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে যাব। দর্শক, কেউ না কেউ আপনারা আমাদের যে টেক্সট ফোন নাম্বারটি আছে সেটা অনেক সময় ভুল করে ফোন করে থাকতে পারেন। আমরা লাইভ চলাকালীন অবস্থায় আসলে আমরা কোনো পরিস্থিতিতে নেই যে টেক্সট ফোন যেটা আমরা ইউজ করি সেটা থেকে ফোন রিসিভ করার। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি স্টুডিও যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারটিতে যদি যোগাযোগ করেন তাহলে আমাদের সাথে কথা বলতে পারবেন। আশা করি আপনারা স্টুডিও নাম্বারে ফোন করবেন। থ্যাংক ইউ। আগে বলছিলেন যেটা। জি, তো এই বিষয়গুলো বেসিক্যালি আমরা আসলে ফিজ ওয়েভার অনেক সময় মনে করে থাকি যে মনে হয় হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশনগুলো বা ইমিগ্রেশন আসলে মূলত ওখানে সীমাবদ্ধ নয়। আপনি ফিজ ওয়েভার যেমন যদি আপনি আপিলও যান এবার অ্যাসাইলাম রিফিউজ হওয়ার পরে সেই ক্ষেত্রে যদিও ফিজ অনেক কম বাট স্টিল আমি ওটা আপনার কাছে আসবো। আপনার কাছে আরেকটা জিনিস আমি সাব্বির ভাইয়ের কাছে যাব, তার আগে আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো তারপরে সেটা হচ্ছে যে আপনি আমাকে একটু বলবেন যে অনেক সময় আপনার মেডিকেল গ্রাউন্ডসে ফি লাগে না, সেই বিষয়টা একটু ডিটেইলসে বলবেন। আমি আসবো আপনার কাছে। সাব্বির ভাই, আপনার কাছে আসতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে একটু হেল্প করেন। আমি জানি আপনি কমিউনিটিতে অনেক মানুষকে হেল্প করেন, যেটা আমরা আজকে ফিজ ওয়েভার নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের সাব্বির ভাই আসলে মানবিক লয়ার যাকে বলা হয়, আমি আসলে তাকে মানবিক লয়ার হিসেবে ট্রিট করতে চাই, যে তিনি কমিউনিটিতে অনেক মানুষকে ফ্রি লিগ্যাল অ্যাডভাইস দিয়ে এবং ফ্রি লিগ্যাল সাপোর্ট দিয়ে হেল্প করেছেন। এবং আপনারা যারা দর্শকরা দেখছেন তাদের মধ্যেও হয়তো অনেকে আছেন যাদেরকে আমাদের সাব্বির ভাই অনেক হেল্প করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে যদি কেউ কোয়ালিফাই না করে, অল্টারনেটিভ কি সাপোর্ট আছে, বা কেউ যদি ফিজ ওয়েভার কোয়ালিফাই না করে সেক্ষেত্রে হোম অফিস কি স্টেপসটা নেয় বা কি করা উচিত তখন তাদের কাছ থেকে যেটা জানতে। আসলে হোম অফিস যারা আসলে কোয়ালিফাইড না হয় তাদেরকে আসলে হোম অফিস খুব বেশি একটা সুযোগ, আমি দেখেছি যে তারা তো এভরিথিং অ্যাসেস করে দেখে, দেখার পরে যদি দেখে যে হোম অফিস এখানে তাদের অন্য কোনো অপশন নাই, তখন হয়তো তাদেরকে লিগ্যাল কোনো অন্য সাপোর্ট তাদেরকে নিতে বলতে হতে পারে। বাট আলটিমেটলি দ্যাট ইজ নো আদার অল্টারনেটিভ অপশন। সে যদি কোনো কারণে কোয়ালিফাইড না হয় তখন হোম অফিস অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় যে আমরা তোমাকে দিচ্ছি না। 10 দিনের সময়, দে উইল গিভ এ টাইম, 10 ওয়ার্কিং ডেজ সময় দিবে এবং তাকে বলবে যে তুমি ফার্দার আবার অ্যাপ্লিকেশনটা করো। এই হচ্ছে আর কি সামারি। সো সেক্ষেত্রে তো একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে যে আমাদের 3C লিভটা কন্টিনিউ করবে কিনা, যখন অফকোর্স আপনার একটা রিজেকশন যদি রিফিউজাল আসে, যদি ফিজ ওয়েভারের ক্ষেত্রে 10 ওয়ার্কিং ডেজ একটা সময় দিয়ে দিবে, দেন আফটার আইদার ইউ make an application with the payment or make another application favor application. So সেক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা risk of being the stopped the 3C or not, মানে এখানে রিস্ক থাকে কিনা 3C টাকে স্টপ হওয়ার, বা যদি আপনি ইন কান্ট্রি থাকেন তাহলে তো ডেফিনেটলি আপনার একটা রিস্ক থেকে যায়। যদি আপনি অনেক সময় আমি দেখেছি যে অনেক ক্লায়েন্ট আপনার ফেভার অ্যাপ্লিকেশন করে, সাপোজ ধরেন আমাদের ভিতরে যেটা হয় অনেকে মনে করেন ফেভার সবার জন্য মনে হয় অ্যাপ্লিকেবল হবে, সাপোজ স্টুডেন্ট ফেভার অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, বা ধরেন আপনি কোনো অপশন পাচ্ছেন না ফেভার অ্যাপ্লিকেশন করে দিচ্ছে, এখন যখন রিজেক্ট করে দিচ্ছে তখন আবার সে আরেকটা ফেভার অ্যাপ্লিকেশন করছে, তো তখন এবং অন টাইমে সে এটা করছে না, তখন কি হয় আপনার 3C লিভটা কিন্তু ব্রেক হয়ে যায় আলটিমেটলি, এবং এটা কিন্তু খুব সিরিয়াস একটা সিচুয়েশনে মানুষ পড়ে যান, এবং এটাতে তারা ভবিষ্যতে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা একটা কমপ্লিট একটা হুমকির মুখে পড়ে যায়। দর্শক, আমরা আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে যখন আপনারা রেজিস্ট্রেশন অফ এ ব্রিটিশ চাইল্ড যখন আপনারা করেন, রেজিস্ট্রেশনের জন্য যখন করেন তখন তার 3Cর কোনো প্রসঙ্গ আসে না এবং থাকেও না। জি, আমরা একজন দর্শকের কল নিয়ে আসবো। জি দর্শক, সালামু আলাইকুম। জি, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। আমার নাম হচ্ছে শফিক। জি প্লিজ। আমি এই দেশে মেডিকেল গ্রাউন্ডে আর্টিকেল 8 এর ভিত্তিতে 10 ইয়ার্স স্টুডেন্ট সেটেলমেন্ট পেয়েছি। জি, তো আমার কোয়েশ্চনটা হলো মেডিকেল গ্রাউন্ডে যারা সেটেলমেন্ট হয় আড়াই দেশের ভিসাতে, ওইটাতে যদি সার্কামস্টেন্স কোনো গুরুতর সার্কামস্টেন্স চেঞ্জ না হয় সেক্ষেত্রে এই ভিসা আড়াই বছর পর কন্টিনিউ করতে কোনো প্রবলেম হয় কিনা, দেশে গেলেও তোমার দেশে যাওয়া আসা করলে।
প্রথম কোয়েশ্চন। দ্বিতীয় কোয়েশ্চন হলো, আমি যদি দেশে না দিতে পারি আমার ভালনারেবল সিচুয়েশনের কারণে, যদি ভালনারেবল হুইলচেয়ার ইউজার, সেক্ষেত্রে আমার বৃদ্ধ বাবা মা দেশে আছে, তারা একা, তাদেরকে এখানে নিয়ে আসতে গেলে আমি কোনো অ্যাডভান্টেজ পাবো না, যেহেতু আমি দেশে দেখতে পাচ্ছি না। তাদের এই দেশে আসার ক্ষেত্রে ভিসা পাওয়ার রেশিওটা কত? জি, আপনি আর কোনো প্রশ্ন আছে ভাই? জি না স্যার, জি, আপনি দেখতে থাকুন, আমাদের অতিথিদ্বয় আপনার প্রশ্নের উত্তর দিবেন, প্রশ্ন দুটির। থ্যাংক ইউ। সাবরি ভাই, আপনি শেষ করেছেন যেটা বলেছিলেন যে আমরা যেটা বলেছিলাম যে যদি রেজিস্ট্রেশন অফ ব্রিটিশ বার্থ চাইল্ড হয়, যদি রেজিস্ট্রেশনের জন্য ব্রিটিশ ন্যাশনালিটির জন্য, তখন সেখানে 3C কোনো প্রসঙ্গ আসে না, আপনি রিপিটেড অ্যাপ্লিকেশন করতে পারেন। বাট একটা প্রবলেম থেকে যায়, যেটা সাব্বির ভাইয়ের কথা থেকে বুঝলাম, সেটা হচ্ছে যে যদি সেম অ্যাপ্লিকেশন সেম ক্যাটাগরিতে আপনার চেঞ্জ অফ সার্কামস্টান্সেসের ক্ষেত্রে যদি আপনার ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড ফুলফিল করেন যে আপনি আসলেই ভালনারেবল, আপনার টাকা পয়সা নেই, অথবা আপনি ডেস্টিটিউট হওয়ার কোনো সম্ভাবনা আছে বা ডেস্টিটিউট, তখন সেক্ষেত্রে আসলে আপনি রিপিটেড অ্যাপ্লিকেশন করতে পারেন। জি, আমরা আরেকটা কল নিয়ে আসবো। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। জি বলুন প্লিজ। জি, আমরা আরেকটা কল নিয়ে আসবো। জি, granted leave to remain 2021, December 2021. Yeah. Then I have a second extension, May 2023. Okay. Yeah. My question is, now I'm going to make application for the SET. Yeah. So can I granted ILR status of SET M? Yeah. So I want to know about the question is here. সরি, আপনার প্রশ্নটি বুঝিনি, আপনি আবার একটু রিপিট করবেন? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে গিয়ে আমি লিভ টু রিমেইন পাইছি 2021 আপনি মের 2023 এক্সটেনশন করেছেন, এখন সেট এম করবেন। আপনার প্রশ্নটি কি বলুন? আমি আইএলআর করবেন। হ্যাঁ, 21 আপনি আমি কি এই আইএলআর এর জন্য এলিজিবিলিটি আছে আমার, বা কি আইএলআর পাবো? এখন সেট এম করবেন। কয় বছর রুটে ফার্স্ট আপনি পেয়েছেন কি 5 বছরের রুটে? আপনার এই যে 30 মান্থস করে আপনি ভিসা পেয়েছেন, দ্বিতীয়বার হয়ে গেছে আপনার, তো কি আপনি কি আগের বার স্পাউস রুটে? তো ডেফিনেটলি আপনি স্পাউস রুটে, সেক্ষেত্রে আপনি কি সবগুলো যেমন ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া ফুলফিল করেছিলেন কিনা? সেকেন্ডারি করছি, এবার ফার্স্টে করিনি। প্রথমটিতে করেননি? না, প্রথমটিতে আমাকে ওইতে ফ্যামিলি গ্রাউন্ডে দিতে। আপনি কি সবগুলো? ওকে, এখন আপনাকে দেখতে হবে, আমি এখনই উত্তরটি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে যেহেতু আপনার ফার্দার কোশ্চেন লাগতে পারে, আপনাকে যেটা উত্তর দিচ্ছি সেটা হচ্ছে যে যদি আপনার প্রথম অ্যাপ্লিকেশনে আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল অ্যাকসেপ্ট করে থাকে, তাহলে আপনি এখন সেটেলমেন্ট পাবেন না। আপনাকে দেখতে হবে যে স্টিকার বা আপনার ভিসা যেটা পেয়েছেন, সেই ভিসার ওখানে কি লেখা আছে। স্পাউস হিসেবে যদি আপনার এন্ট্রি হয়ে থাকে, আউটসাইড ইমিগ্রেশন রুলস অথবা ডিসক্রিশনারি লিভ যদি না হয়ে থাকে, তাহলে আপনি একই রুটে স্পাউস হিসেবে সবকিছু ফুলফিল করে 5 বছর কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনি পারবেন। কিন্তু যদি আপনার দুটো লিভের মাঝে পার্থক্য থাকে, যেমন আগেরটাই আপনি ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া ফুলফিল করেননি, সেক্ষেত্রে আমার ধারণা এটা অবশ্যই আপনি এটাকে লিগ্যাল অ্যাডভাইস হিসেবে নেবেন না। এটা একটা ইনফরমেটিভ লিমিটেড ইনফরমেশনের উপরে আমি তথ্যটি দিচ্ছি। আপনি যে কোনো সলিসিটরের কাছে ওই কাগজ দুটো দেখাবেন, দুটো লিভের কাগজ, ডিসিশন লেটার। আমি একটু বলি আপনাদেরকে, ওই প্রথমটা যে বিষয়টা তো কারণ আমার সামনে আছে। আমি আপনাকে বলি ভাইয়া, আপনি ইভেন ইউ ক্যান সি আস, নো প্রবলেম, উই ক্যান গিভ ইউ সার্ভিস প্রো বোনো, বাট আমি এই কাগজটা না দেখে একদম এক্সাক্ট কোনো অ্যাডভাইস আপনাকে দেওয়া ঠিক হবে না। কারণ হচ্ছে এগুলো আমরা অনেকগুলো পেয়েছি যেগুলো হচ্ছে তারা ফাইন্যান্সিয়ালি লুজার হয়েছে এই জিনিসটাকে প্রপারলি না দেখে। সো আমি আপনাকে অ্যাডভাইস করব, আমি যেটা আপনাকে বলেছি যে ইটস লুক লাইক যে প্রথমটি আপনি ফুলফিল করেননি, সেক্ষেত্রে আপনার দিস ইজ দ্য ফার্স্ট এক্সটেনশন। সো সেক্ষেত্রে ওই ফার্স্ট এক্সটেনশন মে 2023 থেকে আপনাকে গিয়ে 5 বছর ফুলফিল করতে হবে এবং তখন আপনি সেটেলমেন্ট পাবেন। বাট এগেইন আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে আপনি যে কোনো সলিসিটরকে দুটো লিভের কাগজগুলি আপনি দেখিয়ে একটা পরামর্শ নেওয়াটা আপনার জন্য বেটার হবে এবং আমি মনে করি যে এটাই করা উচিত আপনার। বাট
আশা করি আপনি উত্তরটি পেয়েছেন দর্শক। সেটা হচ্ছে আপনি যদি আমি ওরা অ্যাপ্লাই করি আপনার আপনি দেখিয়ে যদি কোনো কারণে ওরা আমার আয়নার বেটার হবে এবং অ্যাকসেপ্ট করে না, যে এটাই করা উচিত, তখন আমার কি সাথে সাথে কি আমি নরমাল অ্যাপ্লাই করতে হবে? আমি এই উত্তরটি দিব আপনাকে, আপনি দেখতে থাকুন, আমি উত্তরটি দিব। আমাদের আরেকজন কলার আছে, আমরা কলারকে নিচ্ছি। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জি দর্শক, আপনি প্রশ্নটি করুন। আমি এই উত্তরটি দিব আপনাকে, আপনি দেখতে থাকুন, আমি উত্তরটি দিব। আমি কলারকে নিচ্ছি। জি এটা আমার দুটো প্রশ্ন ভাইয়া। জি বলুন। ইউনিভার্সাল ক্রেডিট যারা এরা বাংলাদেশে কয় হপ্তাহ থাকতে পারবো, আর যাইতে হইলে কি ওদেরকে বলে যাইতে হইব? এটা আমার দুটো প্রশ্ন। জি আপনার আর কি প্রশ্ন? জি না ভাই, আর তিন কথা। জি আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দিবে আমাদের অতিথি, আপনার প্রশ্নের উত্তর দেবেন। থ্যাংক ইউ। জি আপনার ওকে প্রশ্ন? জি মিস্টার সাহেব, আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে প্রশ্ন মেডিকেল, তার আগে মেডিকেলেরই একটা কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে উনি মেডিকেল গ্রাউন্ডসে ভিসা পেয়ে সেক্ষেত্রে উনি দেশে যেতে পারবে কিনা, তার কোনো কন্ডিশনস বা লিমিটেশনস আছে কিনা। অন দা সেকেন্ড কোশ্চেন সে জিজ্ঞাসা করছে যে তার প্যারেন্টস দেখতে যদি আসতে চায় সেক্ষেত্রে তার কি করণীয়। ভিজিট ভিসা ছাড়া তো কোনো কিছু দেখে না। আপনি থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। জি এখানে দুটো বিষয় উনি বললেন আর কি, সেম টাইম ইন্ডিকেট করলেন যে উনি মেডিকেল গ্রাউন্ডে পাইছেন আর্টিকেল 8, আসলে আর্টিকেল 3 এনিওয়ে এটা ম্যাটার করে না। আর্টিকেল 3 এন্ড আর্টিকেল কম্বাইন্ড এনিওয়ে। তো উনি যাওয়ার জন্য কোনো লিমিটেশন নাই, উনি যেতে পারেন, কোনো রেস্ট্রিকশন নাই। বাট ওনাকে প্রতিটা এক্সটেনশনে কিন্তু সেম ভাবে স্যাটিসফাই করতে হবে বা হবে, যে উনি যতবারে এক্সটেনশন যাবেন, এই এক্সটেনশন একবার দেওয়া মানে এই নয় যে প্রতিবারে ওনাকে এই সেম ওন রাইট এইভাবে পেয়ে যাবেন। ওনাকে সেম ভাবে আবারও সেই মেডিকেল গ্রাউন্ডে ওনাকে স্যাটিসফাই করতে হবে যদি এটা এক্সটেনশনটা উনি ক্যারি করেন। আর দেশে যাওয়ার জন্য কোনো লিমিটেশন নাই, অ্যাজ লং অ্যাজ উনি যেতে পারবেন, আসতে পারবেন, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু উনি বলতে চাচ্ছেন যে ওনার প্যারেন্টস না, আমরা বুঝতে পারছি ওনার হয়তো উনি যেহেতু হেলথ ইস্যুজ আছে, ওনার কেউ সাপোর্ট দরকার। তো আসলে এই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বার আনতে হলে সেখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে আইদার সেটেলড অথবা ব্রিটিশ হতে হবে। যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার আনতে হয়, যেমন প্যারেন্টস পার্মানেন্টলি আনতে চান, সেই ক্ষেত্রে আমরা এডিআর বলে থাকি, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ নামে বলে থাকি। এই ছাড়া আপনাকে আনতে হলে আসলে ভিজিট ভিসা ছাড়া খুব একটা অল্টারনেটিভ আসলে নাই। সেটা আশা করি কলার আপনার উত্তর পেয়েছেন। হ্যাঁ, সেক্ষেত্রে তো ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনি যেহেতু আপনার যাওয়ার আসার ক্ষেত্রে শারীরিকভাবে অসুস্থ আছেন, সেক্ষেত্রে আপনি হয়তো একটা জেনুইন কজ দেখাতে পারেন যে আপনার প্যারেন্টসরা আপনাকে দেখতে আসবে, আপনার সাথে একটা সময় কাটাতে আসবে। সেক্ষেত্রে এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, আমি এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং ফিল করি সাব্বির ভাই। আপনি হয়তো যে ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা যখনই কাউকে বলি যে চ্যালেঞ্জ করব, রিফিউজালটাকে যখন বলি চ্যালেঞ্জ করব, তখন অনেক ক্লায়েন্ট বলে থাকেন, ভাই আসলে আপনি বোধহয় ভুল করছেন, এটা তো অ্যাপিল রাইট নাই, কিভাবে চ্যালেঞ্জ করবেন। সেই কথাটা যদি আপনি একটু, যে আমরা এই যে হিউম্যান রাইটস এর গ্রাউন্ডে যে থাকে, এটাও একটা, এই যে দর্শক প্রশ্নটি করেছেন, যেখানে হিউম্যান রাইটস ইনভলভ আছে, কিন্তু আপনার যেখানে হিউম্যান রাইটস ইনভলভ আছে, যে আপনার ফ্যামিলি থাকে ইউকেতে, আপনি সরাসরি আপনি জুডিশিয়াল রিভিউ করার একটা সুযোগ আছে। ফার্স্ট প্রিঅ্যাকশন প্রটোকল করে, এন্ড দেন সেকেন্ড স্টেপে যদি তারা অ্যাকসেপ্ট না করে, দেন ইউ হ্যাভ টু মুভ অন টু জুডিশিয়াল রিভিউ উইদিন 3 মান্থস, যে আপনার টাইম ফ্রেমটা থাকে। এবং আশা করা যায় যদি এভরিথিং আপনার ঠিক থাকে, রিজনেবলনেস থাকে, রিজনেবল গ্রাউন্ডস থাকে, যে হ্যাঁ আপনি জেনুইন ভিজিট করতে আসলেন, সেটাকে এবং তারা আসা যাওয়ার যে খরচটা তারা বিয়ার করতে পারবে, দেন সাধারণত আপনার এটা জুডিশিয়াল রিভিউ পরে আপনার এটা অ্যাকসেপ্ট হয়ে গেলে, সাধারণত আমি অনেক সময় দেখেছি যে প্রিঅ্যাকশন করার পরে অনেক সময় হোম অফিস বলে যে ঠিক আছে, কারণ যদিও তারা অনেক ডিলে করে, বাট দেখেছি বলে যে 3 মাসের মধ্যে আমরা ডিসিশন দিয়ে দিচ্ছি যে হ্যাঁ আমরা এটা ফার্দার প্রসিড করতে চাচ্ছি না, দে ক্যান গেট ভিসা। এবং অনেক সময় হাইকোর্ট বলে যে ঠিক আছে তাহলে আমরা দিয়ে দিচ্ছি, এবং তখন তারা আসতে পারে। সো এটা চ্যালেঞ্জ যদি থাকে, আপনার যদি এভরিথিং অ্যাফোর্ডেবিলিটি থাকে এবং আপনার ক্লোজ টাই থাকে বাংলাদেশের সাথে, অফকোর্স এটা উচিত চ্যালেঞ্জ করা, এবং চ্যালেঞ্জ করে আপনি সাকসেসফুল হওয়ার সুযোগ আপনার থাকবে রয়েছে। জি থ্যাংক ইউ সাব্বির ভাই। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে চলে এসেছি, আমাদের একটা বিরতিতে যেতে হবে। বিরতির পর আমাদের আলোচনা কন্টিনিউ করব। আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আমাদের রিলেভেন্ট, এবং এগুলো আলোচনা করতে ভালোই লাগছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে বিরতির।
Wouldn't it be nice if life had a little more lift? Elevate your everyday with David Lloyd Clubs. If you were inventing a business today, you'd do right by people. All people. Those who use it would own it. You'd lower the price on your most bought items and spend a chunk of your profits in your communities. If you were inventing a business today, you'd invent Co-op. Owned by you, right by you. Of course, I thought about going down the traditional route, you know, visiting a big old showroom, flicking through endless swatches and then ordering a sofa for well over £1,000. But instead, I decided to buy direct from Dusk.com and have money left over to pay Carlo. Dusk saying. Furnish your home with fabulous prices at Dusk.com. Everything costs a fortune. Everything except my Lebara mobile plan. Great signal, fast data, and no need to remortgage the manor. Lebara, the smarter mobile network. Just one last delivery. Your coffee. Thank you. Shall we? Same time tomorrow? If you're lucky. Okay. Everyone ready? Let's go. Country. Each time you blink, think of Ruqayyah. Because for this little girl, each blink is torture. An infection called trachoma has turned her lashes inwards. Now, each blink feels like thorns scratching her eyes. Will you do something amazing to help and give £2 a month to Sightsavers? You'll help children in remote regions get the medicines, surgery and care that can cure trachoma. But please don't wait. Text BLINK9 to 78866 and give just £2 a month. Because each blink is torture for children like Ruqayyah. Play it safe at Macca Bingo. Take regular breaks and always use our deposit limits. Ladies and gentlemen, Britain hasn't been so great of late because the country hasn't been eating enough Weetabix. Makes sense. I've been eating croissants. To whoever's in charge of fixing potholes, VAR, and drivers who park like this, we must say, have you had your Weetabix? Witness the fitness, the clock will tell level. One hope, one quest. Tomorrow starts tonight. IKEA, the wonderful everyday. The UK's first human heart transplant has been completed, supported by the British Heart Foundation. We were a noisy generation, but it might be something quiet we do that becomes our greatest legacy. Leave a gift in your will to the British Heart Foundation and fund groundbreaking research that could help save millions of lives. Search BHF Wills. Just sorted my guaranteed over 50 plan with Sun Life. There's even a cash payout. Nice one. It's given me the confidence to look after myself. I've started learning jiu-jitsu. Come on! Search Sun Life Plan today and get your first 6 months premiums back. Aye. Good idea. It's never too early to consider my pension options. With II's low flat pension fees, you could retire with more. Really? Helping you get the most out of your pension. Nice.
So many investment opportunities! Interactive Investor, a Which recommended SIP provider 3 years running. The II SIP, your personal pension. With BetterHelp, when clients are making progress, you can really notice from the very start of the session, they're coming with a little bit more of a lift in their face, a little bit more light in their eyes. As a counsellor on BetterHelp, what I want to help my clients do is to accept themselves so that they can become who they're supposed to be. BetterHelp makes it so easy to make the first step in therapy. Discover the finest quality made-to-measure window dressings, exclusively online, delivered direct to your door. Shop now for an extra 20% off and free delivery at blindsdirect.co.uk. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড আইন বিষয়ক অনুষ্ঠান থেকে। আপনারা দেখছিলেন আমরা আলোচনা করছিলাম ইমিগ্রেশনের বেশ কিছু বিষয় নিয়ে, বেশ কিছু কল পেয়েছি। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এনটিভি ইউরোপ, স্কাই 780 আইন বিষয়ক ইউটিউব এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্টুডিওর যে নাম্বারটি দেওয়া আছে অনুষ্ঠানের মধ্যে, এবং অনুষ্ঠানের বাইরেও যদি আপনারা যোগাযোগ করতে চান, যে টেক্সট ফোন নাম্বারটি দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তাতে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম চেষ্টা করবে আপনাদের প্রশ্ন বা কোনো কোয়েরিজের উত্তর দিতে। আমরা কথা বলছিলাম বেশ কিছু ইমিগ্রেশন নিয়ে। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে তিনি সেটেম অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তিনি সন্দিহান যে তিনি সেটেলমেন্টের জন্য কোয়ালিফাইড হবেন কি হবেন না। সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাচ্ছি আকবর বিন সিদ্দিক আপনার কাছে। আপনি যদি এই বিষয়টা বলেন যে এটার কনসিকোয়েন্সটা কি হবে যদি উনি সেটেম অ্যাপ্লিকেশন করে এবং কোয়ালিফাই না করে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। জি, এখানে আসলে বেশি কিছু ওয়ারিড হওয়ার কিছু নাই যদি উনি ওই ক্যাটাগরিতে কোয়ালিফাই না করেন। যে কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ইটস বেটার যে কোনো লিগ্যাল অ্যাডভাইজারের কাছে যাওয়া। জি বলুন। জি, সো এখানে তো আসলে লিমিটেড ইনফরমেশন বেসে আমরা আসলে একটা অ্যাডভাইস দিচ্ছি ওনাকে বা ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে যে হোম অফিস যেটা তাদের ভিউজ, আমরা ইন প্র্যাকটিস যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যখন আপনি ওই রুট অ্যাপ্লিকেশন করেন বা অন্য রুট অ্যাপ্লিকেশন করলে যেখানে হিউম্যান রাইটস ইনভলভমেন্ট থাকে, বাচ্চা ইনভলভ থাকে, ফ্যামিলি, অনেকগুলো ম্যাটার এখানে। সো তারা আসলে যদি ওই রুটে কোয়ালিফাই নাও করে, তারা অল্টারনেটিভ রুট যেটা কোয়ালিফাই করে সেটা তারা অফার করে। সো এখানে যদি উনি সেই ফর এক্সাম্পল উনি সেটেলমেন্টে কোয়ালিফাই করেন না, তাহলে ওনাকে ডিসক্রিশনারি লিভের জন্য অফার করবেন, বা উনি যেটা যে লিভ এখন বর্তমানে আছেন সেই লিভের জন্য ওনাকে অফার করবেন। তো সেক্ষেত্রে কিছু ফিজের অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকবে, হোম অফিস ওনাকে অফার করবেন। সো উনি যদি অফার অ্যাকসেপ্ট করেন ওখানেই বলা থাকবে, তাহলে লিঙ্কে গিয়ে উনি যে এডিশনাল ফিজ এখানে ইনকার করতেছে সেই ফিজটা উনি পে করবেন, তাহলে হোম অফিস ওনাকে অফার করবেন, ওটাতে ওনাকে ভিসা দিয়ে দিবে। আসলে খুব একটা মাছ অডিট হওয়ার কিছু নেই। উনি যে এডিশনাল ফিজ এখানে অ্যাপ্লিকেশন করলে সব সময় খেয়াল রাখতে হবে যে ওনাকে যে অপরচুনিটিটা দিবে বা ইমেলগুলো চেকআপ করতে যাতে জাঙ্ক ইমেইলে না যায়, তখন তার একটা ওভারস্টেপ হওয়ার রিস্ক থাকবে। সো এক্ষেত্রে আশা করব যে আপনাকে খুব সতর্কতার সহিত আসলে রাইট অ্যাপ্লিকেশন করাটাই বেটার হবে। থ্যাংক ইউ সো মাচ। আমি সাবির ভাই আমরা আলাপ করছিলাম যে ফ্রিকুয়েন্টলি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু অহরহ যার কোনো গতি থাকে না, কোনো উপায়ন্তর থাকে না, তখনই একটা ফিজ ওয়েভার অ্যাপ্লিকেশনের যে কেউ পার্সোনালি করে দেন আমাদের, অথবা আমাদের কমিউনিটির প্র্যাকটিশনাররাও অ্যাডভাইস করেন যে ওকে দ্যাটস ফাইন, আপনি একটা ফি ওভার অ্যাপ্লিকেশন করে দেন। আসলে আলটিমেটলি রিস্ক আছে কি এটার ক্ষেত্রে আমাদের কি সতর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? রিস্ক তো ডেফিনেটলি আছে। আপনি যখন কোনো অপশন থাকে না, অনেকেই দেখি যে এই অ্যাপ্লিকেশনগুলো করেন, আপনার স্টুডেন্টরাও আপনার অ্যাপ্লিকেশনগুলো করছেন, দেখেন এখানে কি স্কিল ওয়ার্কাররাও করছেন। যখন কোনো অপশন থাকছে না, সাপোজ ধরেন আপনি হয়তো সামনে একটা ভিসা অ্যাপ্লিকেশন করবেন, এখন আপনার কাছে হয়তো ফান্ডিং নাই অ্যাপ্লিকেশন করার জন্য, জাস্ট একটা ফেভার আপনি অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন। রিস্ক হচ্ছে এটা যদি রেগুলার এরকম ভাবে মানুষ করে দেন, ফিউচারে হয়তো একটা স্ট্রিক্ট একটা থ্রেশহোল্ড থেকে যাবে। কারণ এটা কিন্তু আপনার ফেভার অ্যাপ্লিকেশনটা কিন্তু যদি কেউ ডিস্টিটিউট না হয়, যে একদম ফাইন্যান্সিয়ালি কমপ্লিটলি ব্রোকেন ডাউন, এবং ব্রিটিশ সিটিজেন বায়োলার যারা দেশে আছেন তাদের জন্য মূলত এই জিনিসটা অ্যাপ্লিকেবল, যাদের জন্য আপনার সিরিয়াস হিউম্যান রাইটস একটা ইমপ্লিকেশন আছে। এটা যদি রেগুলার
করতে থাকে দেন ইটস গোনা বি আ মিসইউজ অফ দ্য সিস্টেম এন্ড হয়তো তারা এটাকে পরবর্তীতে একটা ডিফারেন্ট ভাবে হোম অফিস একটা ট্রিট করতে পারে। ডেফিনেটলি আপনারা অ্যাডভাইস নেবেন এবং যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না সেটা আপনি অ্যাপ্লিকেশন করবেন না, কারণ এটাতে আপনার ফিউচারে হয়তো বা আপনার 3C লিভ ব্রেক হওয়া এবং ইমিগ্রেশনটা ব্রিচ হওয়ার একটা সুযোগ থাকে, যেটাতে কিন্তু আপনার নিজেরই সমস্যায় আপনি পড়ে যাবেন। হুট করে আপনাকে কেউ অ্যাডভাইস করলো যে আপনি অ্যাপ্লিকেশনটা করে দেন উইদাউট নোয়িং দ্য সার্কামস্ট্যান্স আর কনসিকুয়েন্সেস, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যেটা আমার জন্য কি ইমপ্লিকেশন হতে পারে, কারণ এট দ্য এন্ড এটা আপনার ভিসা এবং আপনার লাইফ। থ্যাংক ইউ সাব্বির ভাই। বেশ আকবর বিন সিদ্দিক, আমরা আমাদের আরেকজন দর্শক আপনার কাছে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে একটা প্রশ্ন করেছেন যে তাকে যদি দেশের বাড়ি যেতে হয় সেক্ষেত্রে উনি হিউম্যান রাইটস গ্রাউন্ডে পেয়েছেন, সেক্ষেত্রে দেশের বাড়ি যেতে গেলে ওনাকে জানাইয়া যেতে হবে কিনা এবং সেই রুলসটা আপনি যদি একটু আমার এই দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। জি ইমতিয়াজ ভাই, থ্যাংক ইউ। যে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু সামান্য অ্যাড করতে চাচ্ছি আমাদের সাব্বির ভাইয়ের সাথে, প্লাস আমাদের এর আগে আলোচনা আপনি আমাকে একটা প্রশ্ন করছিলেন যারা মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লিকেশন করে তাদের ফিজ ওয়েভার নিয়েও একটা বিষয়। জি থ্যাংক ইউ পয়েন্টিং দ্যাট আউট। ইয়া থ্যাংক ইউ। এখানে যারা আসলে মেডিকেল ইস্যুস আছে তারা আসলে আলাদা ফিজ অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, এটা অনেকেই জানেন না। তারা ফিজ ওয়েভার আলাদা অ্যাপ্লিকেশন করেন, ওখানে অনেক সময় ওয়েস্ট হয়, তারপরে এসে অ্যাপেলার অ্যাপ্লিকেশন করতেছেন আর্টিকেল 3 গ্রাউন্ড দেখায়। আসলে মূলত আপনি মেডিকেল ইস্যুস থাকলে আপনি মেইন যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপেলার যে অ্যাপ্লিকেশনটা রিলেভেন্ট অ্যাপ্লিকেশন করবেন ওটার সাথে আপনি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওখানে টিক মার্ক দিলেই এন্ড অফ দ্য অ্যাপ্লিকেশন দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট প্রশ্ন আসবে ওয়েদার ইউ আর গোইং টু বিং রিস্ক অফ ডেস্টিটিউট, আপনি জাস্ট ইয়েস দিলেই আপনাকে আর আলাদাভাবে ফিজ ওয়েভার করতে হবে না। তবে হ্যাঁ, ওখানে আপনার ফিজ ওয়েভার রিলেটেড যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা কিন্তু আপনাকে ওই মেইন অ্যাপ্লিকেশনের সাথে অফকোর্স আপনাকে প্রোভাইড করতে হবে। হ্যাঁ, এবার আসি এবার যেটা আপনি ইউনিভার্সাল ক্রেডিট নিয়ে ওখানে কলার দুইটা প্রশ্ন এখানে। একটা মূলত হচ্ছে যে উনি রিপোর্ট করতে হবে কিনা ইউনিভার্সাল ক্রেডিট হলিডেতে গেলে। ইয়েস, আপনাকে যদি 2 দিনের বেশি আপনি হলিডেতে যান, সেটা যেই দেশে হোক, আউটসাইড ইউকে, অ্যাব্রোড, আপনি যেই দেশে যান না কেন, আপনাকে অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটকে রিপোর্ট করতে হবে। সেটা শুধুমাত্র জার্নালে একটা মেসেজ দিয়ে রাখাই গুড আপ না। এখন তারা এখানে কিছু সিস্টেমের কিছু আপনার চেঞ্জেস আসছে, চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেসে গিয়ে আপনারা ওখানে গোয়িং অ্যাব্রোড, ওখানে একটা অপশন আছে হলিডে, ওখানে আপনারা কত তারিখ থেকে কত তারিখে যাচ্ছেন সেখানে একবার পার্টিকুলার ইনফরমেশন দেওয়ার অপশন আছে, সেটা আপনারা ওখানে বসাই দেবেন। এখন ওনার প্রশ্ন হলো যে উনি কতদিন পর্যন্ত হলিডেতে গিয়ে অ্যাব্রোড থাকতে পারবেন। এটা ভেরি মাচ পার্টিকুলার। এখানে আপনাকে 30 ডেজ পর্যন্ত, 1 মান্থ পর্যন্ত আপনি থাকতে পারবেন অ্যাব্রোডে যেই দেশে যান না কেন। হাউএভার এখানে কিছু এক্সাম্পশন আছে, সেটা হচ্ছে আপনি যদি এক্সেপশনটা হলো যে আপনি যদি মেডিকেল কোনো গ্রাউন্ড হয়, সে ফর এক্সাম্পল আপনি দেশে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, সেই পার্টিকুলার টাইমে আসতে পারেন না। অফকোর্স আপনাকে সাপোর্টেড কিছু মেডিকেল এভিডেন্স তো দিতেই হবে, বা আপনার বাচ্চা আছে সাথে, সো বাচ্চা অসুস্থ হয়ে গেছে, তো এখন আপনি তো আসলে আর 28 ডেজ বা 30 ডেজ যেটাই বলি ওই রিকোয়ারমেন্ট, ওই ডেটা আপনি রিটার্ন করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার ডিউটি হলো আপনি ইউনিভার্সাল ক্রেডিটকে সেটা ইনফর্ম করে রাখবেন যে আপনি রিটার্ন করতে পারতেছেন না ডিউ টু দ্য হেলথ ইস্যুস, এবং আপনি অফকোর্স রিলেভেন্ট মেডিকেল এভিডেন্স গুলো গ্যাদার করবেন। তবে এটা এই হেলথ গ্রাউন্ডে সর্বোচ্চ আপনি 6 মাস পর্যন্ত আপনি থাকতে পারবেন। এর বেশি যদি থাকেন, আপনার হেলথ গ্রাউন্ড থাকা সত্ত্বেও আপনার ইউনিভার্সাল ক্রেডিট ক্লোজ হবে আনটিল আপনি রিটার্ন আসা পর্যন্ত। জি জি, থ্যাংক ইউ মিস্টার আকবর বিন সিদ্দিক, আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আশা করি দর্শক উপকৃত হবেন আপনার উত্তরটি শুনে। আমরা নেক্সট আলোচনা যেটা করতে চাচ্ছিলাম আজকে, সেটা হচ্ছে যে শর্টেজ অকুপেশন, যেটা টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট। আমরা জি একটা কল নিয়ে আসবো। জি দর্শক, আপনি নামটা বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আপনাদের প্রাণবন্ত আলোচনা শুনে আমার আরো দুইটা কোশ্চেন ইচ্ছে করলো জানতে, আর কি একটু আগে প্রশ্ন করেছিলাম। আমি আর্টিকেল 8 এ এক্সেপশনাল গ্রাউন্ডে মেডিকেল গ্রাউন্ড ছিল, কিন্তু এক্সেপশনাল রিজনে ওনারা দিয়েছিল আর কি, আমাকে লিভ টু রিমেইন দিয়েছিল। তো আমার দুইটা কোয়েশ্চন আরো ছিল স্যার। একটা হলো আমি বর্তমানে 4 মাস ধরে একজনের সাথে লিভিং টুগেদারে আছি, উনি একজন অ্যাসাইলাম সিকার। তো যেহেতু 10 ইয়ার্স রুটে পার্টনার রাখা যায় না, সেক্ষেত্রে আউটসাইড রুলসে আমি ওনাকে যদি অ্যাপ্লিকেশন করি, মানে উনি যেহেতু আপিলে আছে অ্যাসাইলাম সিকে, সেক্ষেত্রে ওনাকে 120 ইয়ারকে যদি নিয়ে আমার গ্রাউন্ডে ঢুকাই, তাহলে আউটসাইড রুলসে কতটুকু হইতে পারে গ্রান্ট হওয়ার আর কি, যেহেতু উনি আমার আবার রেগুলার চেয়ার আর কি। এটা একটা কোয়েশ্চন। আর একটা হলো আমার এই সিচুয়েশনের কারণে যদি আমি কোনো রকমের দেশে যাইতে পারি, তাহলে আমি 2-3 মাস থাকতে পারবো কিনা, যেহেতু আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি, কারণ আমার যে সিরিয়াস ইস্যুর কারণে আমি সবসময় যেহেতু যাইতে পারবো না স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ দর্শক, আপনি দেখতে থাকুন, আপনার প্রশ্নের উত্তর দিবেন। জি
আপনার কাছে আসতে হচ্ছে যে এক্সেপশনাল সার্কামস্ট্যান্সে উনি একজনের সাথে লিভিং টুগেদার করতেছেন, সেক্ষেত্রে পসিবিলিটিটা কি আউটসাইড রুলের ক্ষেত্রে একটু আসলে যেহেতু আপনার একটা প্রাইভেট লাইফ আছে, ভেরি সিম্পলি আমি বলি, আপনার একটা প্রাইভেট লাইফ ডিসক্রিশনারি লিভ পেলে তো ডিপেন্ডেন্ট আনতে পারে না, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রুলস। তো সেক্ষেত্রে আউটসাইড রুল তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। যে আপনার যেহেতু আপনার স্পাউস আছে, আপনি এবং আপনার সাথে আপনি থাকেন, আমি জানি না আপনার কি লিভিং টুগেদার বলেছেন, আপনারা এখনো ম্যারিড না। লিভিং টুগেদারের রুলস হচ্ছে আপনাকে ডেফিনেটলি 2 ইয়ার্স কোভিশন করা লাগবে অ্যাটলিস্ট মিনিমাম অ্যাপ্লিকেশন করার জন্য, যে আপনি জাস্ট চাইলেই যে কোনো কারোর সাথে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো ইফ ইউ লিভ উইথ হার ফর অ্যাটলিস্ট 2 ইয়ার্স, তখন একটা সিভিল পার্টনারশিপ বা একটা সিচুয়েশনে আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারেন যে আমার একটা এক্সেপশনাল রুলস আছে এখানে, অথবা যদি আপনারা ম্যারিড কাপল হন এখানে, তখন আপনি প্রাইভেট লাইফে একটা অ্যাপ্লিকেশন করে বিয়ে করার সুযোগও তো আছে, সুযোগ আছে আপনার, তখন আপনি কিন্তু চাইলে তাকে আপনি অ্যাড করতে পারেন। এটা আমার কাছে মনে হয় না খুব বেশি কমপ্লিকেটেড কোনো কিছু হবে আপনার জন্য। জি থ্যাংক ইউ সাবির ভাই। অফকোর্স আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনি শুনে থাকবেন যে যদি আপনার মেডিকেল গ্রাউন্ডস থাকে, আপনি যদি পিআইপি পান, আপনি যদি শো করতে পারেন যে আপনি মেডিকেল রিজনে আপনি 30 দিনের বেশি দেশের বাইরে থাকতে চাচ্ছেন, আমাদের ব্যারিস্টার সাহেব অলরেডি বলেছেন যে সেক্ষেত্রে আপনার 6 মাস পর্যন্ত দেশের বাইরে থাকতে পারবেন। ইউনিভার্সাল ক্রেডিট আপনার তখন এফেক্ট হবে না, কিন্তু 6 মাসের বেশি হলে সেক্ষেত্রে আপনার ইউনিভার্সাল ক্রেডিট স্টপ হয়ে যাবে। আর সাবির ভাই যথার্থই বলেছেন যে আউটসাইড ইমিগ্রেশনের রুলসে আপনি যে কোনো কিছু জেনুইন অ্যাপ্লিক্যান্ট যদি হন, হোম অফিসকে যদি আপনি প্রুফ করতে পারেন যে ইউ গট এ লেজিটিমেট রিলেশনশিপ, আপনাদের বিয়ে করার পারমিশন লাগবে হোম অফিস থেকে, কিন্তু বিয়ে করতে পারবেন, তখন আরো স্ট্রং হবে। অন দ্য আদার হ্যান্ড আপনাদের যদি রিলেশনশিপটা জেনুইন হয়, সেক্ষেত্রে আমি বলবো যে ফিউচারের ক্ষেত্রে যদি ইউ টু হ্যাভ লাইক ইউ কনসিভ বেবি কনসিভ করেন যদি, বা বাচ্চা হয় যদি, সেক্ষেত্রে তো অফকোর্স দিস ইজ অ্যান স্ট্রং অ্যাপ্লিকেশন, তো আপনি ই করতে পারবেন। সেক্ষেত্রে আউটসাইড ইমিগ্রেশন রুল সবকিছুই কভার করবে। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। জি সাবির ভাই, শর্টেজ অকুপেশন লিস্ট যেটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে, শর্টেজ অকুপেশন লিস্ট আপনার চেঞ্জ হয়েছে, যেখানে আসলে মানে ওয়ার্কারদের শর্টেজ এই দেশে যেখানে আছে। এখন আমি দেখলাম যে ইভেন আপনার ব্রিকলেয়ার এই জিনিসটা এখনো পর্যন্ত আমাদের লিস্টটাতে আপনার আছে। যেসব অকুপেশনে লোকজন কম, মানুষ কাজ করে কম, সেই অকুপেশনগুলো এখন আপনাকে অ্যাড করা হয়েছে শর্টেজ অকুপেশন লিস্টে। অনেকগুলো অ্যামেন্ডমেন্ট সেখানে 180টার মতো শর্টেজ অকুপেশন লিস্টে অ্যাড করেছে আছে, এবং অনেক কিছু আপনার রিমুভ করা হয়েছে। এটা লেভেল 3 তে চলে গেছে, লেভেল 3 তে রিমুভ করে শর্টেজ অকুপেশন রিমুভ শর্টেজ অকুপেশন সবগুলো আনেনি। ওকে দ্যাটস ফাইন, সো থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। এটা হচ্ছে আপনার শর্টেজ অকুপেশনের প্রসিডিউরস। যদি কেউ যদি আপনার সেই সেক্টরগুলোতে কাজ করে, তাহলে তারা এখনো সুযোগ আছে সেখানে যাওয়ার জন্য। জি থ্যাংক ইউ। বেশা সাহেব আপনার কাছে আসবো। বেশা কর্মী সিদ্দিক, আপনি একটু যদি ইলাবোরেটলি বলেন যে এই আমি এই আইনটা নিয়ে কথা বলছি, আমি যথেষ্ট এই জায়গাটা থেকে আমি খুব আমার খারাপ লাগে অ্যাজ এ হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট। সাবির ভাই, আপনি ওইগুলোর সাথে অনেক কিছু জড়িত। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে লটা করেছে, এটা আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটার ভ্যালিডিটি যদি কেউ চ্যালেঞ্জ করে, যে আপনি স্পাউস এই দেশে আছেন, স্কিলড ওয়ার্কারে আছেন, শর্টেজ অকুপেশনে চলে যেতে হবে। ফর এক্সাম্পল আপনি স্টুডেন্ট ছিলেন, শর্টেজ অকুপেশন লিস্টের কোনো জব ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন, আপনাকে স্পন্সর পেয়েছেন, তখন আপনি কি ওয়াইফ আছে, আপনি ই করতে পারছেন না, এক্সটেনশনে আপনার ওয়াইফকে আনতে পারছেন না। এই জায়গাটাকে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলেন যে আমাদের আসলে কি করণীয় এবং কি করলে একটা যেখানে লাইট অফ হোপ আছে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। জি, এখানে আসলে কয়েকটা বিষয়, আসলে আপনারা তো জানেন ফ্রিকুয়েন্টলি ইমিগ্রেশন রুল চেঞ্জেস হচ্ছেই। সো পার্টিকুলারলি আমরা যেটা দেখতে পাইছি মূলত 2024 আমরা 2024 11 মার্চ থেকে মূলত একটা রেস্ট্রিকশন এসে গেল যে কেয়ার ওয়ার্কার এন্ড সিনিয়র কেয়ার ওয়ার্কার তারা তাদের ডিপেন্ডেন্ট আনতে পারবে না। এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম 22 জুলাই দিস ইয়ার যে টেম্পোরারি শর্টেজ অকুপেশন, যেটা আপনারা কিছুক্ষণ আগে আলাপ করলেন, এটা রিনেম করছে শর্টেজ অকুপেশন লিস্ট। এখন সেটার নাম ইমিগ্রেশন সেলার লিস্ট মাঝখান দিয়েছিল, এখন এটার নাম হয়ে গেছে আবার টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট। হাউএভার, তো এখন আবার তারা টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্ট করলেন, এখানে আবার রেস্ট্রিকশন দিয়ে দিলেন না আপনি ডিপেন্ডেন্ট ক্যারি করতে পারবেন না। যাই হোক, এখানেও কিছুটা এক্সেপশন আছে, যাদের এখানে চাইল্ড আছে সেখানে তো হচ্ছে বেস্ট ইন্টারেস্ট অফ চাইল্ড আসলে বলা হয়েছে যে কেস ওয়ার্কিং গাইডেন্সে যেটা বলা আছে যে যখন বাচ্চা ইনভলভ থাকে সেখানে আসলে যেটা আপনি বললেন এখন যে ডিসক্রিপশন অ্যাপ্লাই করা
করার জন্য। সো যাদের বাচ্চা আসে আসলে অনেকে এটা জানেন না, তারা আসলে অনেক বাবা আমরা দেখছি ইন প্র্যাকটিস অনেকেই অ্যাসাইলামে অ্যাপ্লাই করে দিয়েছেন, যেটা ওনার রুট নন ইভেন। সো আপনি কেন করেন, কেন লোক প্রপার লিগ্যাল অ্যাডভাইস নেন না জানি না, অনেকেই ভুলটা করে থাকেন। তো আসলে বাচ্চা থাকলে আসলে সে তো ডিসক্রিপশনালি পাবে এখানে এই রুটে, সেখানে ক্লিয়ার কেস ওয়ার্কিং গাইডেন্সে বলা আছে কনসিডারেশনের জন্য। আর আপনি যেটা বললেন যে এইখানে যে সমস্যাগুলো হচ্ছে যে আসলে তারা তো নেট মাইগ্রেন্ট কমানোর পারপাসেই তো এটা করা, তো এখানে এটা আসলে ডিসপ্রপোর্শনেট যদি আমি বলি, এটা অবশ্যই বলা চলে যে হিউম্যান রাইটস এর ভায়োলেশনে বলা চলে আর কি, ব্রিজ হচ্ছে একবার ক্লিয়ার ব্রিজ। আসলে এখন আমাদের তো ওই রকম কারেজ নিয়ে কেউ আমাদের কমিউনিটির যারা আছেন সাফার হচ্ছেন, যারা বিশেষ করে পার্টিকুলারলি স্কিল ওয়ার্কারে আছেন, এখন আপনি আপনার স্পাউসকে ক্যারি করতে পারতেছেন না, তো তারা যদি এটা কারেজ হয়ে আমাদের কাছে আসেন তাহলে আমরা এটা আমরা সেক্ষেত্রে কোর্টে অ্যাটেনশনে আনতে পারি, সেক্ষেত্রে লিগ্যাল প্রসিডিউর যেটা আছে সেভাবে পদক্ষেপ নিতে পারি। সেটা দেখেন এর আগে যদি আমরা টোয়েকের ক্ষেত্রেই দেখলাম চ্যালেঞ্জ অনেকদিন হয়নি, যখন চ্যালেঞ্জ হলো সেটার কিন্তু কমিউনিটিতে বিশাল একটা সেটব্যাক তৈরি হলো। আজকে দেখেন হাজার হাজার এই অ্যাপ্লিক্যান্ট তারা কিন্তু এখন বেনিফিটেড হচ্ছেন, 5-7 বছর ওভার স্টেয়ার ছিলেন, কিন্তু ওইটার কারণে এখন তারা এস্টাবলিশ করতে পারতেছেন তারা আসলে টোয়েক কিন্তু টেস্ট কিন্তু ইয়াভাবে নেননি, তো তারা এখন স্যাটিসফাই করতেছেন যে না আসলে তারা জেনুইন টেস্ট দিচ্ছেন। তো স্যাটিসফাই করে তো তারা এখন আইলারও পাচ্ছেন, ডিসক্রিপশনারি লিভ পাচ্ছেন, সেটা তো এখন কমনলি ঘটতেছে। কিন্তু এখন আমাদের কাউকে হ্যাঁ আসতে হবে, তাহলে এটা চ্যালেঞ্জ করলে আই বিলিভ যে এটা ভেরি গুড কেস টু চ্যালেঞ্জ এখন। এবং এটা যেহেতু এটা আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডিসপ্রপোর্শনেট এবং ব্রিজ অফ আর্টিকুলেট। সো থ্যাংক ইউ বেশ আকবর হোসেন সিদ্দিক, আপনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দর্শক টিভি সেটের সামনে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের কাছে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই বিষয়ে আপনারা যদি রিফিউজাল নিয়ে কেউ ভিকটিম হন, যে স্পাউস ক্যারি করতে পারছেন না, একসাথে অ্যাপ্লিকেশন করেছেন, রিফিউজড হয়েছেন, এরকম যদি কোনো সিচুয়েশন আসে, আমরা আমাদের লিগ্যাল টিম আমরা চেষ্টা করব আপনাদেরকে ফ্রি লিগ্যাল সার্ভিস দিয়ে এটাকে এই চ্যালেঞ্জটাকে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে এই আইনটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করব। কারণ হচ্ছে যে এটা ইট ইজ নট অ্যাকসেপ্টেড। আপনি বলতে পারেন যে এন্ট্রি ক্লিয়ারেন্স যখন দেবেন যে না ঠিক আছে আমরা এন্ট্রি ক্লিয়ারেন্স বলে দিচ্ছি যে না কেউ এন্ট্রি ক্লিয়ারেন্স নিতে পারবে না, কিন্তু যারা স্পাউস হিসেবে দেশে আছেন, সেটা হতে পারে স্টুডেন্ট হিসেবে এসেছেন, পরবর্তীতে পিএসডব্লিউ তে আছেন, অথবা স্কিলড ওয়ার্কার অলরেডি এদেশে তাদের স্পাউসকে নিয়ে এসেছেন, কিন্তু পরবর্তী এক্সটেনশন যখন করবেন সেটা যদি লেভেল 3 টেম্পোরারি শর্টেজ অকুপেশন হয় অথবা কেয়ার ওয়ার্কার্স হতে পারে, যারা তাদের স্পাউসদেরকে নিতে পারছেন না বা অ্যাপ্লিকেশন করেছেন রিফিউজড হয়েছে, এই চ্যালেঞ্জগুলো আমরা নিতে চাই। এবং আমাদের ব্যারিস্টার সাহেব যেটা বলেছেন, এই চ্যালেঞ্জগুলো নিতে আমাদের ভিকটিমরা যদি আপনারা এগিয়ে আসেন, এই লটার এতটাই ডিসপ্রপোর্শনেট এবং হিউম্যান রাইটস এর এগেইনস্টে, তো সেক্ষেত্রে আশা করি এরকম একটা রুল আসতে পারে। জি জি ভাই বলেছেন, এবং আপনার এইচএসএমপির সময়ও যে সমস্যাগুলো ছিল এবং অনেকেই চ্যালেঞ্জ করেছেন ট্যাক্স এবং আদার ম্যাটার্সের জন্য, এবং তারা কিন্তু সবাই সাকসেস হয়েছেন, মেজরিটি অফ দেম। সো যদি আসলে যেটা হচ্ছে আমাদের কমিউনিটিতে কেউ কখনো একসাথে হয়ে আমরা আমাদের ভালো জিনিসগুলো সবার সাথে শেয়ার করি, যে হ্যাঁ আমি পাসপোর্ট পেয়ে গেছি, কিন্তু যখন সমস্যায় পড়ে যান তারা তখন একসাথে হয়ে কোনো একটা স্ট্রেংথ নিয়ে যে তারা ফাইটটা করবে সেই কারেজটা অনেকের থাকে না। সো যদি আপনারা একসাথে এরকম একটা এক্সপার্টি একটা কেস করা যায় এবং যারা এরকম ভিকটিম আছেন, আমি শিওর যে এটার একটা পজিটিভ আউটকাম ফিউচার আসবে হিউম্যান রাইটস এর বেসিসে। জি থ্যাংক ইউ। মানে এই জিনিসটাই, কারণ এখানে দেখেন আপনি কোনো প্রকার কোনো কান্ট্রি অন্তত ইউকের মতো একটা দেশ আপনাকে যেখানে প্রাইভেট লাইফকে এতটা তারা প্রায়োরিটি দিচ্ছে এবং ফ্যামিলি লাইফকে যেখানে প্রায়োরিটি দিচ্ছে, সেখানে আপনি একটা লিম্বোর মধ্যে রেখে দিচ্ছেন যে এই ফ্যামিলি আদার স্পাউস কোথায় যাবে, কোথায় যাবে, সে কি চলে যাবে, আপনি কি হোয়াট ইউ এক্সপেক্ট, বিকজ সে একটা লেজিটিমেট জব সিকিউর করেছে স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে, হোক সেটা লেভেল 3। আপনারা ফ্রিকোয়েন্টলি এটা চেঞ্জ হচ্ছে, প্রতি বছর চেঞ্জ হচ্ছে, তাদের নেট মাইগ্রেশন কমানোর জন্য হচ্ছে, সেক্ষেত্রে এটা একটা it should be it should take the victim should take this to the court, and then I think there would be a positive outcome inshallah. জি সাব্বির ভাই আপনার কাছে আসতে চাচ্ছি যে যখন কোন একটা ফ্রডুলেন্ট অ্যাপ্লিকেশন মেক করা হয় তখন সেক্ষেত্রে আপনি দেখবেন যে স্কাই নিউজেও কিছুদিন আগে একটা রিপোর্ট হয়েছে ইন্ডিয়ার উপরে,
ইন্ডিয়ায় ফেক ডকুমেন্টসগুলো, সো এটার একটা যে রিস্ক ফ্যাক্টরগুলো যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে ব্যান হতে পারে বা কি, এটা একটু যদি বলুন প্লিজ। জি, আপনার অনেকেই আসলে না বুঝে অনেক এজেন্টের দ্বারা প্রভাবিত হয়ে আপনার অ্যাপ্লিকেশন করে থাকেন। ব্যাংক স্টেটমেন্ট আপনার ফলস ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকেন, ইনকাম পেসলিস্ট আপনার ফলস দিয়ে থাকেন, যেটা কিন্তু আপনার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে সিরিয়াসলি আপনাকে অ্যাফেক্ট করবে এবং আপনাকে তারা ব্যান করে দেবে 10 ইয়ার্স। এটা একটা সিরিয়াস একটা প্রবলেম। সো আপনারা যখন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, দেখেন নিজের জিনিস সেটা যদি আপনার যা আছে আপনার, আপনি তা দিয়েই আপনি অ্যাপ্লিকেশনটা করেন, যা আছে আপনার। অনেকেই আপনার ডেসপারেট থাকেন যে ওকে আমি জাস্ট বের হয়ে গেলেই হয়েছে এই দেশ থেকে বা ইন্ডিয়া থেকে, যে কোনো দেশ থেকে, আমরাও বিদেশ থেকে আমরা এই দেশে আসি, বাইরে থেকে আমরা আসি, বাট আপনি মেক শিওর করবেন যাতে কোনো ধরনের ফলস কোনো ডকুমেন্টেশন আপনি সাবমিট না করেন। কারণ এটা হলে যেটা হবে যে আপনার শুধু ইউকে না, আপনি আরও কিছু কান্ট্রিতে ইন ফিউচারে আপনার কিন্তু যাওয়া বন্ধ হয়ে যাবে যদি তারা যদি এই রিপোর্টগুলো আপনার ওপেন সিস্টেমে তারা দিয়ে দেয়। সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন দ্যাট বেসিস। এবং আমি আরেকটা জিনিস আসলে আমি ভুলে গেছি, আমি ভাবছিলাম যে আপনার এখানে বলবো, আমি জাস্ট একটু বলি ফিওবার নিয়ে, আমি আবার একটু ব্যাক করি। সেটা হচ্ছে যে অনেক বাংলাদেশিরা আমার কাছে আসেন যারা মডার্ন স্লেভারির ভিকটিম হয়েছেন। এই দেশে আপনারা আসছেন, আপনাদেরকে কাজ করাচ্ছে এবং আপনাদেরকে কাজ করিয়ে আপনাদেরকে পয়সা দিচ্ছে না, আপনার কাছ থেকে বিভিন্নভাবে আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে, ট্যাক্স এটা সেটা বলে টলে আপনাকে বাইরে কাজ করিয়ে আপনাকে ফোর্স লেবার করাচ্ছে। তারা অনেকেই আপনারা আসেন এবং এনআরএম-এর কাছে আপনারা যান এবং লং আওয়ার্স ওয়ার্কের প্রেসার দিচ্ছে। এবং যখন আপনি এনআরএম-এর কাছে যে আপনাকে যদি রিজনেবল কোনো একটা গ্রাউন্ডস এনআরএম একটা চিঠি দিয়ে দেয়, আপনি কিন্তু একটা লিভ কিন্তু আপনি পাচ্ছেন 2.5 ইয়ার্সের জন্য, সেটারও কিন্তু আপনার কোনো পয়সা লাগে না। ভাই যেমন বলেছেন আজকে ভাই যে এখানে আপনার মেডিকেল গ্রাউন্ডে কোনো পয়সা নাই, আপনি সেখানে অপশন আছে যদি আপনার এরকম যারা আপনারা হন তাদেরও কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু পে করতে হয় না এই সার্কামস্ট্যান্সে ফি ওয়েভারের জন্য। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ সাবির ভাই। আমি আরেকটু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যেটা বলেছেন যে অনেকে কিন্তু এটাকে জাস্টিফাই করার জন্য যখন আপনি স্কিলড ওয়ার্কারে এসেছেন আপনারা ভয় পান এমপ্লয়ারের বিরুদ্ধে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে। আপনাকে যেতে হবে, ইউ নিড টু স্টার্ট ফ্রম দেয়ার। আপনাকে বলতে হবে, আপনি যখনই একটা জিনিস আপনার মনে রাখবেন, আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি যে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যেতে হলে আপনার যেদিন থেকে আপনার এমপ্লয়ার আপনাকে বাদ দিয়ে দিচ্ছে বা নোটিশ দিচ্ছে যে না আর তোমাকে দিব না, কাজ করতে দিব না, তোমাকে রাখবো না, উইদিন 89 ডেজ, আপনাদের কিন্তু এই টাইমলাইনটা একদম স্ট্রিক্টলি ফলো করা হয় এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে। 89 ডেজের মধ্যে আপনি একাসে যান এবং এমপ্লয়ার্সকে লেখেন, তারা যদি ব্রিজ করে থাকে অবশ্যই আপনি তাদেরকে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে নিতে পারেন ইরেসপেক্টিভ অফ ইউর লিগ্যাল স্ট্যাটাস। আমরা যারা ইমিগ্রেন্ট ভয়ে থাকি তারা এই সব লিটিগেশনে যেতে চাই না, বাট আপনি যে কোনো এমপ্লয়মেন্ট রিলেটেড যারা এক্সপার্ট সলিসিটর আছে তাদের কাছে যান এবং পরামর্শ নেন। এবং সময়টা, আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিল যাকে এমপ্লয়ার কাজ দিচ্ছে না, অলরেডি 1 বছর হয়ে গেছে, তাকে রিপোর্ট করে দিছে গত মে মাসে। তা বললাম যে যখন রিপোর্ট করে দিছে, মে মাসে রিপোর্ট করার পরেও যদি তারা সে আসতো, তাহলে আপনি যেটা বলেছেন যে ভিকটিম অফ স্লেভারি, মডার্ন স্লেভারির যে সংজ্ঞাগুলো আসে এগুলোর মধ্যে ফেলে দেওয়া যায়, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া যায় ওই এমপ্লয়ারকে দায়বদ্ধ করার জন্য। সো সেক্ষেত্রে অনেকগুলো অপরচুনিটি আছে। আমাদের কমিউনিটির একটা প্রবলেম যেটা আপনি ফেস করেন, আমরা সবাই কমিউনিটিতে ফেস করি, যেটা হচ্ছে যে এখন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন গুলো অনলাইন বেস হওয়াতে আমরা যেহেতু আইটি দক্ষতা সবারই আছে, আমরা নিজেরা চেষ্টা করি অ্যাপ্লিকেশন গুলো করার। একটা ছোট্ট টিক মার্ক দিয়েও কিন্তু আপনি অনেক ভুল করতে পারেন। সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনি হয়তো বা আইটি খুব ভালো এক্সপার্ট আছেন, আপনার নলেজ ভালো আছে, আপনি একজন ইঞ্জিনিয়ার হতে পারেন, একজন ডক্টর হতে পারেন, তো সেক্ষেত্রে আশা করবো আপনারা সব সময় চেষ্টা করবেন একজন এক্সপার্ট সলিসিটরের কাছে যেতে। আমরা একদম শেষ পর্যন্ত আসছি, 30 সেকেন্ড বেস্ট অফ লাক। ধন্যবাদ এনটিভি দর্শক শ্রোতা, এবং আপনাকে দর্শকরা তো আমাদের এই প্রোগ্রামের প্রাণ, আর আপনাকেও ধন্যবাদ আমাকে আবার ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ সাবির ভাই, ধন্যবাদ। আসলে খুব ভালো লাগলো আপনার এখানে এসে, এবং আশা করি ফিউচারে উই ক্যান ওয়ার্ক অ্যালং ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমাদের অতিথিদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি, আমরা এভরি আদার উইক ল অ্যান্ড লিগ্যাল এইড প্রোগ্রামটি করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো বিষয়ে, সেটা হতে পারে, আমরা যেহেতু মেইনলি ফোকাস করি ফ্যামিলি ল, বাট ইমিগ্রেশনও আমরা আপনাদেরকে বাইন্ডে রাখতে চাই না। আশা করি আবার দেখা হবে। আপনাদের যদি কোনো